দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় আইনের শাসন ও রাজনীতি। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার তিন আইনজীবীর সঙ্গে আমাদের আজকের আলোচনা আইনের শাসন ও রাজনীতি নিয়ে। এবং স্বাভাবিকভাবে এই আলোচনার এই মুহূর্তে আমাদের সকল আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড হওয়ার পর থেকে এই মূল বিষয় আসছে যে এটিকে নিয়ে এটি রাজনৈতিক না লিগ্যাল ভ্যালিডিটি কতখানি, এটি কতখানি করা হচ্ছে। এই দণ্ড যদি হতে পারে তাহলে যারা হাজার হাজার কোটি টাকা করছে তাদের দণ্ডটা হবে না কেন? মানে এটার সঙ্গে আইনের শাসনের প্রসঙ্গটা বা সুশাসনের প্রসঙ্গটি জড়িয়ে বারবার আসছে। এই জন্য আমরা আলোচনার ভিতরে বেগম খালেদা জিয়া কেন্দ্রিক আলোচনা থেকেই আমরা আলোচনা শুরু করব, কিন্তু আইনের শাসন রাজনীতির দিকে আমাদের নজর থাকবে। আলোচনাটা শুরুর আগে একটু দেখে নিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জনাব মওদুদ আহমেদ স্ট্যান্ডিং কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তারা সর্বশেষ যে কুমিল্লা নাশকতা সহ ৩ মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ, সেই সম্পর্কে এবং নির্বাচনে যাওয়া না যাওয়া সম্পর্কে দুজন মন্তব্য রয়েছে, সেগুলো আমরা একটু শুনে কথা বলতে চাই। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই নির্বাচনে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচন এই দেশে হবে না। বন্ধুগণ, আজকে আমরা সহায়ক সরকার চাই, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, শান্তিপূর্ণভাবে নির্বাচন করে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে চাই। সকল শ্রেণীর সকল স্তরের নেতা কর্মীদের অনুরোধ করব, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে আপনারা কর্মসূচি পালন করুন। এই সরকার ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে অবশ্যই সরাতে হবে। আমরা দেখতে চাই জনাব মওদুদ আহমেদের সর্বশেষ বেগম খালেদা জিয়ার মামলা সংক্রান্ত বিষয়টি নিয়ে তার যে মন্তব্য রয়েছে, যে আরো 3টি মামলায় তাকে আটক দেখানো হয়েছে, সেটি করে দেখুক। আমরা এইবার ছাড়বো না। আন্দোলনের সূচনা হলো, এই সূচনা অব্যাহত থাকবে। যেই পর্যায়ে গেলে আমাদেরকে চরম কর্মসূচি দিতে হবে যদি সরকার না মানে আমাদের দাবি, তখন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সে আন্দোলনকে সফল করতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা মন্তব্য রয়েছে, লন্ডনে যে হাইকমিশনে যে হামলা হয়েছে সেটির ব্যাপারে তিনি বিএনপির যে ভারপ্রাপ্ত এই মুহূর্তে চেয়ারপারসন তারেক রহমান তাকে অভিযুক্ত করেছেন। তার বক্তব্যটা একটু শুনে নিতে চাই। এই হামলার নির্দেশদাতা লন্ডনে অবস্থানরত জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান। অনেকেই ধারণা করছেন যে তার নির্দেশেই তিনি নিজে করিয়েছেন অথবা তার নির্দেশে এ ঘটনা ঘটেছে। এবং লন্ডনের এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে বঙ্গবন্ধুর ছবিকে অসম্মানিত করা হয়েছে, হাইকমিশনে হামলা করা হয়েছে। সেটি আমি যে জায়গাটা আসতে চাই, আমি শুরু করতে চাই তানজিবুল আলম, আপনাকে দিয়েই শুরু করি। সেটি হচ্ছে যে এই যে বেগম জিয়ার যে জামিনের ব্যাপারটা নিয়ে এখন একটা আলোচনা চলছে, এখন সঙ্গে যখন এই 3টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো, তাহলে তার জামিনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লো না? এবং এই যে অনিশ্চিত হয়ে পড়া, এটার পেছনে কি একটি রাজনৈতিক মোটিভ পরিলক্ষিত হচ্ছে কিনা? দেখুন, আপনার খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেটা আওয়ামী লীগ করে নাই, এটা তত্ত্বাবধায়ক সরকার আমলে করা হয়েছে। এবং এখানে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগ কিন্তু খুবই সংক্ষিপ্ত। এফআইআরটা যদি দেখেন, মাত্র 4 প্যারাগ্রাফের একটা এফআইআর। ওখানে বলা হচ্ছে যে বিদেশ থেকে প্রাইম মিনিস্টারের এতিম ফান্ডে টাকা আসছে এবং এতিম ফান্ডে প্রাইম মিনিস্টারের এতিম ফান্ড বলে যখন একটা অ্যাকাউন্ট খোলা হয় এবং ওই অ্যাকাউন্টে যখন টাকা নেওয়া হয়, সেটা প্রাইম মিনিস্টার কোনো প্রাইভেট বডি না, প্রাইম মিনিস্টার কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল না। প্রাইম মিনিস্টার মানে হচ্ছে অফিসিয়াল ক্যাপাসিটি। আপনি অফিসিয়াল ক্যাপাসিটিতে টাকাটা নিলেন, নিয়ে আপনি সেটা ট্রান্সফার করে দিলেন। 2টা ট্রাস্টের নামে, দুইটা ট্রাস্ট এখনও পর্যন্ত কোনো কার্যক্রম নাই। এখন এই অবস্থায় যদি 409-এ আপনার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করা হয়, আপনি কোন যুক্তিতে বলবেন যেটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত? কারণ ঘটনাটা তো মিথ্যা না। ঘটনা যদি মিথ্যা না হয়ে থাকে, টাকা হস্তান্তর যদি হয়ে থাকে, তাহলে আইনের চোখে সবগুলো এলিমেন্ট পাওয়া গেছে, তিনি দণ্ডিত হয়েছে না। এখন প্রশ্নটা হচ্ছে কারাগারে গেছে না, ওইটাই বলছি। তারপরে যখন প্রসিকিউশনটা তার মানে
তার বিরুদ্ধে যে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগের যে প্রমাণ এবং পরবর্তীতে যে শাস্তি, তিনটা স্টেপের কোনোটাতেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। কারণ এই ঘটনাটা তিনি ঘটিয়েছেন এবং তিনি এটা দায় এড়াতে পারেন না। কারণ টাকাটা এসেছিল আপনার পাবলিক সার্ভেন্ট ক্যাপাসিটিতে। এখন যদি দণ্ডিত হওয়ার পরে যদি তার আপিল ফাইল করতে দেরি হয় কিংবা তার যদি বেইল না হয় কিংবা হয়, সেগুলো কোনোটার মধ্যে রাজনীতির কোনো স্কোপ নাই। কারণ এগুলো প্রতিটাই হচ্ছে আইনি প্রক্রিয়া। এখন আপনি যদি দেখেন, প্রশ্নটা আসতেছে যে গত বৃহস্পতিবারে তার শাস্তি হয়েছে এবং তিনি ওই দিনই জেলে গেছেন। এই যে এখনো 1 সপ্তাহ পার হয় নাই, সার্টিফাইড কপি যদি পান, যখন সার্টিফাইড কপি তিনি পাবেন তার একটা স্কোপ থাকবে আপিল ফাইল করার। এখন ইতিমধ্যে তাকে যে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটাও কিন্তু স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। আমরা যারা ক্রিমিনাল মামলায় প্র্যাকটিস করি, যখনই কোনো মামলায় বেল দেয়া হয় তখন কিন্তু সেই বেলটা দেয়া হয় সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইফ দ্যাট অ্যাকিউজড পারসন অর দি কনভিক্টেড পারসন ইজ নট আদারওয়াইজ আপনার ওয়ান্টেড ইন এনি আদার ক্রিমিনাল প্রসিডিং। তার মানে হচ্ছে যখনই কোনো ব্যক্তিকে আপনি কাস্টডিতে নিয়ে যাবেন তখন কিন্তু তাকে ছাড়ার আগে তার বিরুদ্ধে অন্য কোনো প্রসিডিং পেন্ডিং আছে কিনা কিংবা অন্য কোনো মামলায় তিনি ওয়ান্টেড কিনা সেটা স্যাটিসফ্যাকশন হয়েই আপনার বেলটা দিতে হয়। এবং তারই ধারাবাহিকতায় যখন একজন লোককে আপনি অভিযুক্ত করলেন, কার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট ইস্যু করা হলো, তখন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে আইনের কাছে সোপর্দ করা। এখন কোনো না কোনোভাবে যখন কোনো ব্যক্তি আইনের আওতায় চলে আসে, তখন রাষ্ট্র যদি এটা জেনেও যে তিনি অন্য আরও 4টা মামলায় ওয়ান্টেড আছেন, সেখানে যদি তাকে অ্যারেস্ট না দেখায়, তাহলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হবে। এটা হচ্ছে রাষ্ট্রের লিগ্যাল ডিউটি যে অন্য কোনো মামলায় যদি অ্যারেস্টেড ওয়ারেন্ট ইস্যু করা হয়ে থাকে তাহলে সেই মামলাতেগুলো যেন তাকে ওয়ারেন্ট দেখানো হয়। ইজাজ কবির, আপনার কি অভিমত? ধন্যবাদ। শুরু করার আগে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আমার বিজ্ঞ লার্নেড ফ্রেন্ডস আপনার সাথে এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে 13th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্টটা এবিএম খায়রুল হক সাহেব দিয়েছেন, এটা 342 পাতার ছিল। রিটায়ারমেন্টের পরে 2 বছর লাগিয়ে উনি জাজমেন্টটা দিয়েছেন। এটা সুপ্রিম কোর্টের ডিসিশন অনুযায়ী এটা জাজমেন্টের পর্যায়ে পড়ে না। তারপরে 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, যেটার পুরা জাজমেন্টটা 700 পাতারও উপরে, সিনহা সাহেবের জাজমেন্টটা ছিল 400 পেজের। এইটা নিয়ে একটা কথা উঠেছে এবং আমাদের প্রাক্তন জাস্টিস শামসুদ্দিন মানিক সাহেবই বলেছেন যে হাউ ইজ দিস পসিবল, যে 24 দিনের মধ্যে 400 পাতার জাজমেন্ট দিয়ে দিয়েছেন। অন্যদিকে যদি তুলনা করি যে এবিএম খায়রুল হক সাহেব 242 পৃষ্ঠা জাজমেন্ট দিতে উনি 2 বছর লাগিয়েছেন। পক্ষান্তরে আমরা আজকের মামলায় দেখছি, বেগম খালেদা জিয়ার মামলায় দেখছি 632 পৃষ্ঠার মামলা জাজমেন্টের 632 পৃষ্ঠার পাতার জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে 10 দিনে। মানে এখন কি ধরবো? একদিকে 200 পাতার জাজমেন্ট দিতে 2 বছর, অন্যদিকে 400 পাতার জাজমেন্ট 24 দিনের দেওয়াতে কন্ট্রোভার্সি, আর এদিকে 600 পাতার জাজমেন্ট 10 দিনে দিয়ে দেওয়া হয়েছে। এইটা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এটা কি সামথিং আনলাইকলি ইন হিস্ট্রি অফ বাংলাদেশ লিগ্যাল প্রসিডিংস? ইফ an ex-justice, ভালো করে জানে বিষয়টা, if an ex-justice, এই যে কথাগুলো বলতেছে, আমি একটু শেষ করি। If an ex-justice of the High Court himself challenges a judgment of a Chief Justice of the Supreme Court এবং বলে যে হাউ ইজ ইট পসিবল, ইট ইজ নট পসিবল, উনি ওনার এক্সপেরিয়েন্স থেকে বলে থাকেন যে উনি হয়তো বা নিজে দিতে পারছেন না, চিফ জাস্টিস সিনহা সাহেব কিভাবে দিলেন 400 পাতার জাজমেন্ট। ওইখানে আমি আপনাদের সবাইকে প্রশ্ন করতে চাই, 600 পাতার জাজমেন্ট 10 দিনে কিভাবে দেওয়া হলো? আর এখন বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে টেকনোলজি এখানে তো কেউ হাতে জাজমেন্ট লিখে না, এখানে কেউ টাইপে জাজমেন্ট করে না, কোনো টাইপিস জাজমেন্ট করে না, এখানে কম্পিউটারে নিশ্চয়ই টাইপ হয়। এবং আমি যতটুকু বিশ্বাস করি এই জাজমেন্টটাও কম্পিউটারেই টাইপ হয়েছে। সো এই জাজমেন্টের সার্টিফাইড কপিটা দিতে এত কার্পণ্যতা কেন? এটা তো একটা পেন ড্রাইভে নিয়ে 600 পাতার কার্টিজে প্রিন্ট করে জজ সাহেবের সামনে দিলেই এটা উনি হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে প্রতি পাতায় পাতায় চেক করে দেখার জন্য, কিন্তু এত ডিলে হওয়ার তো কথা না। এখানে এই কার্পণ্যতাটা কেন? এটার উত্তরটা আমি একটু দিই ইজাজ।
আপনি তো হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনার ট্রায়াল কোর্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে বলে আমি মনে হচ্ছে না। কারণ আপনি যদি ট্রায়াল কোর্টে প্র্যাকটিশনার হইতেন তাহলে যে প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নটা করতেন না। ফার্স্ট অফ অল 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট এবং 13th অ্যামেন্ডমেন্টের যে দুটো জাজমেন্ট, এই দুটো হচ্ছে আপিলেট ডিভিশনের জাজমেন্ট। আপিলেট ডিভিশনের জাজমেন্টের লেখার যে ধরন, আপিলেট ডিভিশনের জাজমেন্টের যে ডেলিভারির যে প্রক্রিয়া, সেটার সাথে ট্রায়াল কোর্টের যে জাজমেন্টের লেখার যে ধরন এবং প্রক্রিয়া, দুটা সম্পূর্ণ ভিন্ন। এবং এটা একটা আসপেক্ট। সেকেন্ড আসপেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট যখন লেখা হয়, সেখানে যে পরিমাণ রিসার্চ মেটেরিয়াল লাগে, সেখানে আমরা কি দেখি, যদি নর্মাল আমি প্র্যাকটিস করি আপিলেট ডিভিশনে, আপনি প্র্যাকটিস করেন আপিলেট ডিভিশনে, ওইখানে আজকে যে কথা যদি বলি, আজকে আইটেম 32 পর্যন্ত মামলা শুনানি হয়েছে আজকে, তার মানে 32টা মামলার জাজমেন্ট। কতগুলো হ্যাঁ, লিস্টে ছিল কত? লিস্টটা আজকে আজকে 70-80টা মামলা ছিল, কিন্তু 32 নম্বর আইটেম 32টা জাজমেন্ট আজকে হয়েছে। হ্যাঁ, এই 32টা জাজমেন্ট কিন্তু আপনি 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। কারণটা হচ্ছে এই জাজমেন্টগুলো হচ্ছে সিভিল পিটিশনের জাজমেন্ট, সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের জাজমেন্ট। তো জাজমেন্টের ব্যাপ্তির উপরে ডিপেন্ড করবে কি পরিমাণ সময় লাগবে। কিন্তু এই যে জামিনের ব্যাপারে তানজিবুল আলম ভাই যেটা বলেছেন এটা ঠিক, কিন্তু ট্রায়াল কোর্টের বেলায় যেটা বলেছেন এটা আমি একমত হতে পারছি না। কারণ ট্রায়াল কোর্টটা হচ্ছে কমপ্লিটলি ইটস এ ট্রায়াল বেসড অন এভিডেন্স। শত শত কাগজ আসে এবং এই কাগজ দেখে এত সহজে জাজমেন্ট দেওয়া এত সহজ না। তাহলে হয় 10 দিনের মধ্যে, যদি উনি জাজমেন্টের ডেট দিয়ে 10 দিনের মধ্যে এত শত শত কাগজ দেখে উনি যদি জাজমেন্ট দিয়ে দেন, এটা অসম্ভব ব্যাপার। না, আমার প্রশ্নটা হচ্ছে উনি জাজমেন্ট লেখা শুরু করেছেন কবে থেকে? 10 দিনের মধ্যে উনি দিয়ে দেন। আপনি নিজে এখন কন্ট্রাডিক্ট করছেন। আপনি দেখেন, আপনি প্রথমে বলছেন যে উনি কম্পিউটারে টাইপ করতেছেন, সেজন্য ওনার বেশি সময় লাগার কথা না। আবার উনি কম সময়ে জাজমেন্ট দিলেন কেন সেটার মধ্যে উনি কি জাজমেন্ট কি শুনানির মধ্যে কি জাজমেন্ট টাইপ করা শুরু করেছেন? অবশ্যই না। শুনানি শেষে উনি জাজমেন্ট দেওয়া শুরু করেছেন। উনি 10 দিনে কিভাবে দিলেন? না, এটা হতে পারে না। এই জায়গাটাতে আমি বলার চেষ্টা করছি যে আমি যে নো আইডিয়া about the trial court. Trial court I have all the ideas and I know what I'm talking about. If you know what you are talking about, then you are intentionally misleading the general people about the process of pronouncement of judgment. সেটা কিভাবে হয়? ট্রায়াল কোর্টের জাজমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা পরিধানযোগ্য, সেটা আমার ধারণা এখানে 1 মাসও লাগতে পারে। কারণ সার্টিফাইড কপি দিতে না জাজমেন্ট দিতে? সার্টিফাইড কপি পাইতে। আমি জাজমেন্ট দেওয়ার কথা বলছি, আমি সার্টিফাইড কপি দেওয়ার কথা, জাজমেন্ট দেওয়ার কথা। কপিটার প্রশ্ন জিজ্ঞেস করছি, এত দেরি হচ্ছে এখন দেরি হচ্ছে কারণটা হচ্ছে যে ট্রায়াল কোর্টের জাজমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে যখন সাক্ষী নেওয়া হয় এবং যখন আর্গুমেন্টগুলো করা হয়, ট্রায়াল কোর্টের জাজদের মধ্যে এখনো আমাদের সিআরপিসি অ্যামেন্ডমেন্ট হয় নাই দেখে লং হ্যান্ডে লিখতে হয়। কিন্তু যখন আপনি জাজমেন্টটা লিখছেন তখন কিন্তু আপনি আনলাইক হাইকোর্ট, ফর এক্সাম্পল হাইকোর্টের জাজমেন্টগুলো প্রনাউন্স করতে হয় ওপেন কোর্টে, আপিলেট ডিভিশনের জাজমেন্ট ওপেন কোর্টে প্রনাউন্স করা হয় না। কিন্তু আপনার ট্রায়াল কোর্টের যে জাজমেন্টের যে অংশটুকু শুধুমাত্র সেন্টেন্সিং পার্টটা প্রনাউন্স করা হয় ওপেন কোর্টে, কিন্তু বাকি যে ডেলিভারেশনসগুলো, এভিডেন্সিয়াল ভ্যালুর যে অ্যাসেসমেন্টগুলো, ওগুলো ওপেন কোর্টে ডেলিভারি করবে কি করবে না সেটা কোর্টের ডিসক্রিপশন থাকে। কিন্তু তিনি যখন একটা জাজমেন্টের জন্য ডেট ফিক্স করেন, তখন তার আগে থাকতে, যেহেতু ট্রায়াল কোর্টের মজাটা হচ্ছে কি, যেহেতু যে কোনো ট্রায়াল কোর্টের মাঝখানে কিন্তু একজন জাজ চেঞ্জ হয়ে যেতে পারে, তখন অন্য জাজ এসে যাতে আগের এভিডেন্সগুলো দেখে সিদ্ধান্তে আসতে পারে, সেজন্য লং হ্যান্ডে নিজেকে লিখতে হয়। ট্রায়াল কোর্টের ডিকটেশনের, আপনার ডেপোজিশনের ডিকটেশনের কোনো স্কোপ নাই। তেমন এই কারণে যে জিনিসটা হয়, এই জাজ এই মামলাতে অনেক দিন ধরে, খালেদা জিয়ার এই মামলাতে কিন্তু এর আগে 3 জন জাজ চেঞ্জ হয়েছে, কিন্তু এই জাজ লাস্টের যে প্রসিডিং গুলো তিনি একাই করেছেন। ওই কারণে মোটেই কনফিউজ করে জাজমেন্টের সব পর্যালোচনা দেওয়া হয়েছে। দেরি হওয়ার কারণটা হচ্ছে বলি, ট্রায়াল কোর্টের সার্টিফাইড কপি পাওয়ার ক্ষেত্রে কতগুলো প্রসেস আছে। সেই প্রসেসটা প্রথমে কি, আপনি শুধু প্রিন্ট দিলেই হবে না। জিনিসটা প্রথমে প্রিন্ট দেওয়ার পরে এটা আপনার যে কপিং সেকশনে যাবে, কপিং সেকশন থেকে তখন লাইন বাই লাইন মূল যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্টের সাথে কপি সেকশন এটা আবার কম্পেয়ার করবে। কপি সেকশন কম্পেয়ার করার পরে ওই ফার্স্ট এক্সামিনেশন একটা আপনার ইনিশিয়াল দিবে, সেটা পরে আবার আরেকজন গিয়ে কম্পেয়ার করবে, 2 বার কম্পারিজন করতে। কারণটা হচ্ছে কি, ক্রিমিনাল একটা প্রসেস, আপনার যদি ওখানে এক জায়গায় যদি ইয়েস এর জায়গায়
নো পড়ে যায় কিংবা যদি নো বাদ পড়ে আমি যায়, একটু বলতে চাই, উনি যেটা বলেছেন ওটা একদম ঠিক, কিন্তু বিশেষ জজ আদালতে যেটা হচ্ছে সেটার কোনো কপি সেকশনে যাচ্ছে না, এটা আদালতের মাধ্যম থেকেই হচ্ছে এবং আদালতের ওখান থেকেই সবকিছু হয়ে আসছে। স্পিডি করা সম্ভব, তাই তো? এটা অবশ্যই স্পিডি আচ্ছা, করা আমি যেতে চাই 600 মিনিটে দিয়ে দেওয়া সম্ভব। হাসান তারিক চৌধুরী, আপনার কাছে যেতে চাই। আপনি কিভাবে দেখছেন আসলে আমি আসলে এই পদ্ধতিগত যে এই বিষয়ে আমাদের আলাপ এই বিষয়ে দরকার আমি নেই। যাব না, কিন্তু আপনি রায়টাকে কিভাবে দেখছেন বা এই রায়ের ব্যাপারটা আমি এভাবে দেখতে চাই, যেহেতু আজকের বিষয় হলো আইনের শাসন এবং রাজনীতি, আমি সেই জায়গাটাতেই ফিরতে চাই। তো আইনের শাসনের কথা যখন আমরা বলি, আইনের শাসনের মূল কথাটাই হলো কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না, এবং আইনের শাসন মানে আমরা এই বুঝবো যে একটা রাষ্ট্র বা সমাজ পরিচালিত হবে আইনের দ্বারা। এখন এই কথা যখন আমরা বলি তখন ন্যাচারালি প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের একজন সাধারণ কৃষক পর্যন্ত কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে থাকেন না, যদি আমরা আইনের শাসনে বিশ্বাস করি। কিন্তু দেখা যায় যখন আইনের শাসন অনুযায়ী আদালত বা বিচার বিভাগ তার নিজস্ব গতিতে কোনো প্রক্রিয়া চালাতে যায়, তখন তার সাথে রাজনীতিকে মিশিয়ে ফেলা হয়। এক্স্যাক্টলি। এবং তখন বলা হয় এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তখন বলা হয় যে আমাদেরকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এই বিচার করা হচ্ছে, এবং তখন গোটা বিচার ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়, নিয়ে আসা হয় এই অহেতুক পদ্ধতিগত বিতর্ককে। আমরা স্বীকার করি যে আমাদের ব্রিটিশ উপনিবেশিক ধাঁচের ধারাবাহিকতায় আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তার অনেক অনেক সংস্কার দরকার, এবং 90-এর স্বৈরাচারের পতনের পর তৎকালীন যিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, উনি সে কথা বারবার বলে গিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে তার কথা স্মরণ করছি যে বাংলাদেশে প্রচলিত আইনি কাঠামো এবং বিচার ব্যবস্থার একটা আমূল সংস্কার দরকার, এবং আমরা 3 জোটের সরকারের আমলের সেই টাস্কফোর্সের সুপারিশের কথাও জানি। কিন্তু আজকে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি অরাজনৈতিক নির্দলীয় সরকারের সময়ে দায়েরকৃত মামলাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে ফ্রম দ্য বোথ সাইড, আমি মনে করি যে এটা আইনের শাসনকে আমরা অবজ্ঞা করছি। এবং আমরা যদি আইনের শাসন মেনে চলি তাহলে আমাদেরকে এই বিতর্কে আসতে হবে যে দণ্ডবিধির 409 ধারার আওতায় বা 109 ধারার আওতায় কিংবা দুদক আইনের 5-2 ধারার আওতায় যে শাস্তি মাননীয় আদালত দিয়েছে সেখানে ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে কিনা। সার্টিফাইড কপি পেতে দেরি হচ্ছে কি হচ্ছে না সেটি অন্য বিতর্ক, কিন্তু ন্যায় বিচার বা আইনের শাসন সেখানে লঙ্ঘিত হয়েছে কিনা এটি হওয়া উচিত আমাদের বিবেচ্য বিষয়। এবং আমরা যদি এই বিশেষ আদালতের পর্যবেক্ষণের দিকে যাই, আমরা অনেকেই হয়তো পত্রপত্রিকায় পড়েছি আদালত সুস্পষ্টভাবে 11টি বিষয়ে তার পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে, এবং সেখানে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত 192 পৃষ্ঠার আত্মপক্ষ সমর্থনমূলক একটা বক্তব্য দিয়েছেন, লং একটা বক্তব্য যেটাতে তিনি তার আত্মপক্ষ সমর্থন করেছেন, এবং সেই আত্মপক্ষ সমর্থনের দেয়া বক্তব্যকে যাচাই বাছাই বিশ্লেষণ করে তারপরে সেখানে একটি রায় দেওয়া হয়েছে। ফলে এখানে আইনে একটাকে ডিউ প্রসেস বলে একটা কথা আছে, আমাদেরকে দেখতে হবে যে ন্যায় বিচারের এই জায়গায় যে এখানে ডিউ প্রসেস লঙ্ঘিত হয়েছে কিনা। এবং আমি একজন আইনের ছাত্র হিসেবে মনে করি যে এখানে ডিউ প্রসেস বা জাস্টিস এখানে লঙ্ঘিত হয়নি, কিন্তু এখানে জোর করে এখানে রাজনীতিকে টেনে আনা হচ্ছে। আমি একটা দেশপ্রেমিক এবং জনগণের অবস্থানের জায়গা থেকে বলতে চাই যে এই বিচার করার মধ্য দিয়ে অন্ততপক্ষে আদালত এটা দেখাতে সমর্থ হয়েছে যে কোনো ব্যক্তি, সে প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এটি আইনি শাসনের মূল কথা। কিন্তু তার সঙ্গে যোগ করে আমি আরেকটি কথা বলতে চাই, যদি এই একই আদালত শেয়ার বাজারের কেলেঙ্কারি কিংবা হলমার্ক ডেস্টিনির দুর্নীতির যে হোতা, তাদেরকে যদি একই রকম কায়দায় সে যত বড়ই ক্ষমতাশালী হোক তাকে যদি আদালতের কাঠগড়ায় দাঁড়া করাতে না পারে, শাস্তি দিতে না পারে এবং একইভাবে কারাগারে শাস্তি দিতে না পারে, তাহলে আমি বলবো যে এটা আইনের শাসনের চরম বিরোধী। আমরা যখন বলে থাকি যে সন্ত্রাসী কোনো দলের নয়, সন্ত্রাসী দেশ ও জাতির শত্রু, এবং একই রকমভাবে আজকে আমাদের বলতে হবে দুর্নীতিবাজ সে যেই হোক সে কোনো দলের নয়, সে দেশ এবং জাতির শত্রু। এখানে প্রসঙ্গক্রমে একটা জিনিস আমি একটু বিরতি থেকে ফেরত আসতেই হচ্ছে, বিরতি পর ফেরত এসে বাকি আলোচনা করবো। দর্শক থাকুন আমাদের সঙ্গে।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আইনের শাসন ও রাজনীতি আলোচনা করছিলাম ব্যারিস্টার তানজিবুল আলম, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবিরের সঙ্গে আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নিতে চাই সর্বশেষ সংবাদ শিরোনাম। কুমিল্লায় নাশকতা সহ আরো 3 মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখালো পুলিশ। দলীয় প্রধানকে ছাড়া নির্বাচনে না যাবার হুমকি বিএনপির। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই নির্বাচনে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচন এই দেশে হবে না বন্ধুগণ। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সাথে ভ্যাটিকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। কাল অংশ নেবেন ইফাদের সম্মেলনে। টাঙ্গাইলে চলন্ত বাসে রূপা ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের ফাঁসি, 1 জনের 7 বছর কারাদণ্ড, রাষ্ট্রপক্ষের সন্তোষ। সমালোচনায় বিরক্ত খালেদ মাহমুদ, আর করতে চান না জাতীয় দলের কোচিং। ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমের ওপর। আমি সুজনে এত বছর তো কিছু করছি, কোনদিন শুনি না যে আমি ভালো কিছু করছি, সবসময় শুনতেছি খারাপই করছি। আজকে আমি এমনও শুনতেছি রাস্তায় গেলে বলে আমার মাইরও খাইতে হতে পারে। একটু সমকাল দেখে নিতে চাই অনলাইনে। 2 মামলায় খালেদার হাজিরার পরোয়ানা কারাগারে। পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। ঋণ অনিয়মের অভিযোগ স্বীকার করলেন মহিউদ্দিন আলমগীর। রাঙামাটিতে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষ, সেই বাসটি রূপার পরিবারকে দেওয়ার নির্দেশ। জি অরফানেজ ট্রাস্টের সেই জমিতে হচ্ছে মেলা। দাড়াইল, বগুড়া। প্রথম আলো শিরোনাম, কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার মখ আলমগীরের। আচ্ছা, আগেটা তাহলে অস্বীকার ছিল। কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার মখ আলমগীরের। অন্তর্জালে ফাঁদ পেতেছে পুলিশ। শ্রীলঙ্কা সফরেও হেডমাস্টার পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়া 21শে ফেব্রুয়ারি পালনের বিল পাস। অস্ট্রেলিয়ায় খুব ভালো খবর। হারভির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে মামলা। কুকুরের জন্য হলিডে হোম বৃদ্ধাশ্রম কলকাতায়। প্রশ্ন ফাঁস স্বাভাবিক হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি শিরোনাম। বিডি নিউজ 24 শিরোনাম দেখতে, টাঙ্গাইলে খালেদাকে 2টি মামলা আদালতে নিতে নির্দেশ। প্রশ্ন ফাঁস ঠেকাতে MCQ বাদ। শিক্ষা প্রতিমন্ত্রী। সব অভিযোগ অসত্য দাবি মহিউদ্দিন আলমগীরের। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশস্তি পোপের মুখে। বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন। আমরা যেতে চাই বিবিসি শিরোনাম দেখতে পাচ্ছি, অক্সফাম ডেপুটি কুইটস ওভার হেইটি সেক্স ক্লেইমস। এবং তিনি একসময় বাংলাদেশেও কাজ করে গেছেন অন্য একটি অর্গানাইজেশনের চিফ হিসেবে, যিনি যার চাকরিটা গেল। আমরা যেতে চাই আলোচনার ভিতরে। সংবাদ শিরোনাম নিয়ে কোনো আলোচনা আছে? না, একটা জিনিস আমি একটু বলতে চাই এই জায়গাটা যে শ্রদ্ধেয় পোপ ফ্রান্সিসের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির কথা সেখানে প্রশংসিত হয়েছে। তো আমি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই যে যেই দেশে একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয় মুক্তিযুদ্ধের চেতনাকে লঙ্ঘন করে, সেখানে সাংবিধানিকভাবেই অন্য ধর্মকে কিন্তু খাটো করে দেখার একটা সাংবিধানিক দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। তো এই অবস্থায় শ্মশান দখল থেকে শুরু করে মন্দিরে হামলা এবং নির্বাচনের পরে সংখ্যালঘুদের হামলার সংস্কৃতি দেশে চলতেই থাকবে এবং এখানে আমি মহামান্য পোপের সঙ্গে একমত হতে পারছি না। এটা আমার একটা মন্তব্য থাকলো এই নিউজের পরিপ্রেক্ষিতে। এরকম পরিস্থিতি কি বিশ্বজুড়ে এখন চলছে না? বিশ্বজুড়ে তো ধর্মীয় উন্মাদনার চেহারা আমরা দেখতেই পাচ্ছি। আমরা IS-কে দেখতে পেয়েছি, ঢাকায় হলি আর্টিজানে হামলা দেখতে পেয়েছি, আমরা সিরিজ বোমা হামলা দেখতে পেয়েছি, আমরা পল্টনে CPB সমাবেশে বোমা হামলা দেখতে পেয়েছি, ইরাকে হামলা দেখেছি, আমরা উদিচির হামলা দেখতে পেয়েছি, আমরা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা দেখতে পেয়েছি, সিরিয়ায় হামলা দেখেছি এবং হুমায়ুন আজাদের হত্যা দেখতে পেয়েছি, অভিজিৎ হত্যা দেখতে পেয়েছি। ধর্মীয় উন্মাদনার নামেই সব হয়েছে। অন্য কোনো শিরোনাম? না, আমি জাস্ট একটু বলতে চাই যে ন্যায় বিচারের বেলায় যে কথাটা উঠেছে আর রূপা হত্যাকাণ্ডের একটা বিচার হয়েছে, কিন্তু মানে এটা একটা খুব ভালো আমার মনে হয়েছে যে দ্রুত একটু বিচারটাও হয়েছে। হ্যাঁ, দ্রুত বিচার হয়েছে, সার্টিফাইড কপিও পেয়ে যাবে, রাজনৈতিকরণ করা হচ্ছে না। কিন্তু সাগররুনি হত্যার মামলার এখনো কোনো কিছু হয়নি। আচ্ছা, তো ন্যায় বিচারের বেলায় যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে 13th অ্যামেন্ডমেন্ট যখন হলো আপনার, আচ্ছা 13th অ্যামেন্ডমেন্ট বাদ দিই, 16th অ্যামেন্ডমেন্টে যখন জাজমেন্টটা হলো, আমরা ন্যায় বিচারের বেলায় কি দেখেছি? এটা নিয়ে কি প্রতিবাদ হয়নি? সিনহা সাহেবের এগেনস্টে কি কথা বলা হয়নি? জাজমেন্টের এগেনস্টে কি কথা বলা হয়নি? ওইটা কি কন্টেম্পট অফ কোর্ট হয়নি? হয়েছে তো। 13th অ্যামেন্ডমেন্টের কথা যদি বলি, শর্ট জাজমেন্ট হলো, ফুল ভার্ডিক্ট পাস করার আগেই পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। এটিকে আদালতের অবমাননা করা না? তারপরে যদি দেখি আপনার
এই অতীতে ১/১১ সরকারের যে মামলাগুলি করেছেন, ওইখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিলেন, শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 30টি মামলা আছে এখনো। আর শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলাটা 15টা মামলাই কোয়াস্ট অর পলিটিক্যাল কনসিডারেশনে উইথড্রন। ইভেন কি এই সরকার আসার পরে প্রায় 7,000 মামলার মতো উইথড্র করা হয়েছে আপনার পলিটিক্যাল কনসিডারেশনে। এখানে 7,000 কি 10,000? এখানে তো আদালতের কোনো কিছু ছিল না, ওই কমিটি করে ওনারা উইথড্র করে নিয়েছে। তাহলে এখানে ন্যায় বিচারটা কোথায় আছে? যখন একটা আদালতে মানে ওই মামলা দায়ের করা হয়, সেটা তো বিচার করতে হবে অন এভিডেন্স বেসিস বা কোর্টের বেসিসে, যেভাবে হোক। এখন আমি বর্তমান প্রধানমন্ত্রীর কোয়াশমেন্টের কথা যদি বলি, আচ্ছা ১/১১ সরকার কোয়াশমেন্ট কি লিগ্যাল প্রসেস? অফকোর্স ইটস এ লিগ্যাল প্রসেস, বাট আমি যেটা বলতে চাচ্ছি, যে পয়েন্টে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ১/১১ সরকার মামলা করলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, এই মামলাগুলি উনি সরকারে আসার পর হাইকোর্টে আসলেন। পিটিশনারকে বর্তমান প্রধানমন্ত্রী, এক্সিস্টিং প্রধানমন্ত্রী অ্যাজ এ পিটিশনার, বিবাদীকে সরকার এবং দুদক। তো সরকার প্রধান সরকারের বিরুদ্ধে মামলা করে বলছেন যে সরকার আমার বিরুদ্ধে মামলা করেছে, এটা চলছে না এখন। এবং একই সঙ্গে বিরোধী দলীয় যত মামলা আছে, একটা উইথড্র হয়নি, একটা কোয়াস্ট হয়নি। তারপরে আমরা যদি দেখি যে ওনার বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রীর যে মামলাগুলো উঠেছে, তার ভিতরে 6টা বিএনপি বা 4 দলীয় জোট সরকারের সময় করা দায়ের মামলা। এখানে আমি একটু বলি, ঠিক আছে, না উনি শেষ করুক, আমি বুঝতেছি না যে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে যখন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যখন কোনো মামলা কোর্টে উঠবে, তখন তিনি প্রধানমন্ত্রী থাকেন না, তিনি একজন সাধারণ নাগরিক। এটা আমাদের আইনের শাসনের কথাটাই হলো এটা। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি বেগম খালেদা জিয়ার মামলায় বলতে থাকেন যে উনি এতিমের টাকা মেরে খেয়েছেন, অন্যান্য মন্ত্রীরা যখন বলে থাকেন 10 দিনের মধ্যে, আমি বলছি ভুল কি বলছে, 10 দিনের মধ্যে সাজা হয়ে যাচ্ছে, 15 দিনের মধ্যে জেলে যাচ্ছেন, এবং আমরা দেখছি যে তাই হচ্ছে। এবং এটা কি নিচে রায়ের ডেট, রায় অমুক ডেটে হবে, কিন্তু রায় কি হবে সেই ঘোষণা দেওয়া ছিল না। সেই ঘোষণা তো দেয় নাই। সেই ঘোষণা দেওয়ার আগেই বর্তমান প্রধানমন্ত্রী এবং এই শাসক দলের লোকেরা ওনাকে ইয়ে করে দিয়েছেন। হ্যাঁ, এক্সপেকটেশন ছিল যে যাবজ্জীবন হবে, সবাই স্পেকুলেট করতে থেকে 10 বছর হবে, সবাই বলে দিয়েছে নাকি যাবজ্জীবন হবে। কেউ এটা আশা করে নাই যে এটা 5 বছর হবে। আমি নিজে শক হয়েছি যেহেতু আমরা আইনের শাসনের কথা বলছি, ধরে নিলাম আমি একটা কথা, যে পয়েন্টে আসতে চাই, আমি তার আগে একটু সংবাদ শিরোনাম নিয়ে আপনার কোনো আলোচনা আছে? না, আমার যে জায়গাটাতে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের প্রথম সংবাদ শিরোনাম যেটা করেছেন সেটা হচ্ছে আরো 2টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমি ওই জায়গাটাতে বলছিলাম, এখন দেখেন বিএনপির পক্ষ থেকে কিংবা বিএনপির পক্ষ হয়ে যেসব লোক বিভিন্ন টক শোতে যাচ্ছে, সবাই দাবি করতেছে যে বিএনপির কনভিক্টেড হলো এবং এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে দোষী সাব্যস্ত হলো, তাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। আমার ওই জায়গাটাতে আপত্তি, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ, সেটার জন্য বিএনপির প্রত্যেকটা সমর্থক, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতার লজ্জিত হওয়া উচিত যে আমরা একজন কনভিক্টেড, সে কিন্তু এখন কনভিক্টেড, এখন আপিল ফাইল হয় না, সুতরাং কনভিকশন এখনো বহাল আছে। একজন কনভিক্টেড ক্রিমিনালকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার দাবি করতেছি, সেটা আইনের কোন ধারায় আছে? আমরা এখন দাবি করতেছি তিনি কনভিক্টেড, তাকে ডিভিশন দিতে বলেছে কেন? হ্যাঁ, কোর্ট ডিভিশন দিতে বলেছে, কারণ ওই কোর্টের যে জেল কোডের অনুযায়ী যে ক্লজগুলো আছে সেটা অনুযায়ী সে ডিভিশন পাওয়ার যোগ্য। তাদের ডিমান্ড হচ্ছে কি, এখনই সার্টিফিকেট কপি দিয়ে দাও। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত বৃহস্পতিবার আপনার রায় হওয়ার পরে রোববারের মধ্যে, সোমবারের মধ্যে সার্টিফিকেট কপি পাওয়ার নজির নাই, আপনি যতই দাবি করেন না কেন। কিন্তু শুধুমাত্র ডিমান্ড হচ্ছে, যেহেতু খালেদা জিয়া এটা, তাকে জন্য স্পেশাল ট্রিটমেন্ট করে আমাকে স্পেশাল সার্টিফিকেট কপির ব্যবস্থা করতে হবে। আমার আপত্তিটাও তো ওই জায়গায়। আমরা যদি আইনের শাসনের কথা বলি, তাহলে আইনি প্রক্রিয়াটাকে তার মতো করে চলতে দিতে হবে। তার মতো করে যদি চলতে দিতে হয়, তাহলে কি হবে? সেটা হচ্ছে যে ইজাজ অনেকদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করে তার একটা মামলা দেখাইতে পারবে যে বৃহস্পতিবারে কনভিকশন হওয়ার পরে রোববারে সার্টিফিকেট করে তার কোনো মক্কেল এনে দিতে পেরেছে আজ পর্যন্ত। যদি অন্য কেউ যদি না পারে, খালেদার জন্য কেন স্পেশাল ব্যবস্থা করে সার্টিফিকেট করে ব্যবস্থা করতে হবে? এবং জেলের ক্ষেত্রে যে জিনিসটা করা হচ্ছে, ডিভিশনটা দেওয়ার এখতিয়ার কিন্তু আপনার কোর্টের নির্দেশনার বাইরে জেলার নিজে থেকে ডিভিশন দিতে পারেন না। বৃহস্পতিবারে ওনার রায় হয়েছে, রোববারে ওনার ডিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কোর্টের নির্দেশ পাওয়া মাত্র
তাকে ডিভিশন দেওয়া হয়েছে। এবং এই যে শুক্রবার এবং শনিবার 2 দিন গেল, যদিও তার ডিভিশন আইনগতভাবে পেতে পারে না যেহেতু কোর্টের নির্দেশ নাই, তারপরেও তাকে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছে, তার সাথে যে ব্যবহারগুলো করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু ডিভিশনের কয়েদির প্রাপ্য যা তার চেয়েও বেশি দেওয়া হয়েছে। তাকে একটা টেলিভিশন দেওয়া হয়েছে, একটা 2 জন সহকারী দেওয়া হয়েছে তার সেবা শুশ্রূষার জন্য, আলাদা খানা রান্না করে দেওয়া হয়েছে এবং যেই আলাদা একটা ভবনে রাখা হয়েছে। এই ট্রিটমেন্ট কোনো ডিভিশন প্রাপ্ত কয়েদি পান নাই। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা এর চেয়ে নেক্সট অভিযোগ হওয়াটা খুবই বিরল। যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন 3 বার, বিএনপির ভাষায় বলি 3 বার রাষ্ট্রপ্রধান থেকে বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দি বিগেস্ট পলিটিক্যাল পার্টির কর্ণধার হয়ে একজন প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী হয়ে তিনি যে কর্মটা করেছেন, সেকশন 409 এর আন্ডারে যে অফেন্সটা করেছেন, সেটা তো বাংলাদেশের লজ্জায়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের লজ্জায় মাথা হেঁটে যাওয়ার কথা। কারণ হচ্ছে বাংলাদেশের এখন একটা আজকে হচ্ছে আমি মনে করি যে কনভিকশনটা হয়েছে তার ফলে সারা পৃথিবীতে একটা এক্সাম্পল তৈরি করা হয়ে গেল যে যত বড় ক্ষমতা ধরে আপনি হন না কেন, আইনের হাত কিন্তু এই জায়গাটাতে আমি বলবো যে ওকে, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, চ্যারিটি বিগিনস এট হোম বলে একটা কথা আছে। তো এই চ্যারিটিটা যখন আপনি শুরু করলেন, ইউ স্টার্ট উইথ ইয়োর ক্রিমিনালস। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার দল চাটার দলে খেয়ে ফেলছে, এখানে দুর্নীতিবাজ ভরে গেছে এবং বাংলাদেশে গ্রামে প্রচলিত আছে। আচ্ছা আমি কথাটা শেষ করি। আমি যে প্রসঙ্গটা করতেছিলাম, এখানে খালেদা জিয়ার সাথে আমাদের বর্তমান সরকারের আমলে খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার মামলাগুলোর একটা তুলনা করা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে 2টা উদাহরণ নিয়ে আসা হয় যে শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার মামলাগুলোর তুলনা করা হয়। একটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সবগুলো উইথড্র করা নিয়ে হয়েছে অথবা কোয়াশিং পিটিশনের মাধ্যমে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের যত কর্মীদের বিরুদ্ধে যত মামলা ছিল সবগুলা আপনার সরকারের পক্ষ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দুদকের যে কটা মামলা করেছে, দুদক এখনো পর্যন্ত যে কটা মামলা করেছে যার বিরুদ্ধে করেছে, দুদক এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধে কোনো মামলা উইথড্র করে নাই। উইথড্র না করে যখন যে মামলাগুলো উইথড্র করা হয়েছিল সেই মামলাগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা উইথড্র করা হয় নাই, বিএনপির অনেক নেতার বিরুদ্ধে করা মামলা উইথড্র করা হয়েছে। যে মামলাগুলো এখন খালেদা জিয়া ফেস করতেছে প্রত্যেকটা দুদকের মামলা। এখন আপনি আমাকে বলেন মামলা উইথড্র করা হয়েছে এবং দুদকের মামলা উইথড্র করা আমি আপনাদের পত্রিকার রিপোর্ট আমি আপনাকে এখন দেখাই দিতে পারবো। কোন মামলা এখন রাইট নাও আই উইল শো ইউ, রাইট নাও আই উইল শো ইউ দ্য রিপোর্ট, আই উইল শো ইউ। আমি বলছি খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে এতিমের পয়সা মেরে খেয়েছেন, আই হাইলি অবজেক্ট টু দ্যাট। ঠিক আছে, অতীত যদি দেখি এরকম দুদকের মামলায়, দুর্নীতির মামলায় আমাদের বাংলাদেশের স্থপতিও কনভিক্টেড হয়েছিলেন, পরে উচ্চতর আদালতে গিয়ে উনি খালাস পেয়েছেন। এখনো এই মামলায় কনভিক্টেড হয়েছেন এবং উনি উচ্চ আদালতে যাবেন, এটা বলেছেন, সবাই প্রিপারেশন নিচ্ছেন। সো এত তাড়াতাড়ি এতিমের টাকা খেয়ে মেরেছেন এই কথা বলা না, not till today, as far as till today she is convicted and she has not given up her right to appeal yet, she has not declared it. এখন আমি বলি, আপনি কি বলছেন দুদকের মামলা কে জেলে গিয়েছিল? কে, কোন স্থপতি? বাংলাদেশ কোন স্থপতি? বঙ্গবন্ধুর নামে আপনার দুর্নীতি দমন কমিশনের 15 ডিএলআর এ ওনার কনভিকশন হয়েছিল, পরে উচ্চতর আদালতে গিয়ে উনি খালাস পেয়েছেন। ঠিক আছে, সো এখন পর্যন্ত উচ্চতর আদালত পর্যন্ত ডিসিশন না আসলে টাকা ছিল, সেটা যেই টাকাই হোক, সেটা একজন পলিটিশিয়ানের বিরুদ্ধে রাজনৈতিক একটা মামলা ছিল। এবং আপনারা যে এক্সাম্পল বলছেন, এটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত জাজমেন্ট হোক, কারণ ওনারা এখন ওনাদের অ্যাপিল করার রাইট উইথড্র করে নাই, ওনারা বলে নাই। এবং আমি বলে নেই, আমি শেষ করে নেই, বেগম খালেদা জিয়ার মামলা যে অ্যালিগেশনগুলি দেওয়া হচ্ছে যে উনি 9/6/91 তারিখে এই চ্যারিটেবল টাকা পেয়েছেন সৌদি আরব থেকে, টাকাটা দিয়েছেন একজন কুয়েতের আমির। ঠিক আছে, এবং 9/6 যখন কথা বলছেন তখন কিন্তু দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলছে, প্রধানমন্ত্রী সিস্টেম নাই। দ্বাদশ সংশোধনী পাস হয়েছে 6 অগস্ট, তারপরে উনি শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। Let me say, of course, I am coming to your point. Let me continue. I am coming to your point. 19 সেপ্টেম্বর উনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়েছেন। এখন যখন টাকাটা আসে তখন তো প্রধানমন্ত্রী তহবিল নাই, এবং যেটা হচ্ছে যে এফআইআর এ যখন বলা হয়েছে, এবার আমি বলি এফআইআর এ যখন বলা হয়েছে যে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্টে
তহবিলের টাকা আসছে সেটা আদালতে প্রসিকিউশন সেরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারেন নাই। সোনালী ব্যাংকের থেকে যখন বলা হয়েছে, চাওয়া হয়েছে, ওনারা বলেছে ওনারা নাকি এই নথি খুঁজে পাচ্ছেন না। তো ওনারা কি দিলেন? আমি না, তারপরে আরো বলি, আমাকে শেষ করতে দেন। তারপরে উনি ব্যাংক ওপেনিং ফর্ম যেটা দেখিয়েছে ওখানে ওনার কোনো সিগনেচার নাই। যত টাকা ট্রান্সফার হয়েছে ওখানে ওনার কোনো সিগনেচার নাই। উনি কোনো ট্রাস্টের ট্রাস্টি না, ওনার সঙ্গে কোনো সংযুক্ত না। আর টাকাটা যদি মানে তর্কের খাতিরে যদি আমি বলি, প্রবলেমটা হচ্ছে এই কথা এখন হাইকোর্টে গিয়ে বলতে হবে। ঠিক আছে, you know the law very well. Tell me one thing. I mean, no. Trust, orphanage trust. You may be belonging to a party. নিজের বিবেককে it's not about the party. It's not about the party. No. I mean, the way you are describing 409. ট্রাস্টের কোনো এলিমেন্ট ওখানে লাগে না। কিসের ট্রাস্টের এলিমেন্ট আর ইউ টকিং অ্যাবাউট? ট্রাস্ট অরফানেজ, ট্রাস্ট অরফানেজ, 409 is not about trust constitution of trust. 409 is not about signing any document. আত্মসাতের ডেফিনিশন আরে শুধু চিল্লাওয়ালা করলে হবে না। আমরা উচ্চ স্বরে আমাদের পয়েন্ট ডেফিনিশন সেটা হলো, আমি প্রথমে একটু মানে বিনয়ের সাথে কোথাও যায়নি। আমি একটা কথা বলতে চাই যে খালেদা জিয়ার এই দুর্নীতিকে জাস্টিফাই করার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, এটাকে টেনে আনা, খালাসও পেয়েছেন না, এটা এই রেফারেন্স টেনে আনাটা খুবই আমি বলবো যে আপত্তিকর। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ফলে আমি আমার ধারণা নাই, আমি এই তথ্যটি আমি জানি না, আমার অজ্ঞতা হতে পারে। তো এইটা আমরা বুঝতে পারি, এটা সাধারণ মানুষও বোঝে যে দুর্নীতির সংজ্ঞাটা কি, এবং 409 ধারার যে কথা বলা হচ্ছে তার ইনগ্রেডিয়েন্টস কি। আমরা যদি একাডেমিক জায়গা থেকে দেখি, ভুলে যাই আমরা কে কোন দলের অ্যাফিলিয়েশন আমাদের আছে। না, এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এই বঙ্গবন্ধু প্রসঙ্গ যখন তোলা হলো, যখন লন্ডনে দেখলাম যে বঙ্গবন্ধু ছবিতে, তখন কি আপনারা এই ঘটনাটির জন্য আপনারা যখন এই সরকারের সঙ্গে পলিটিক্যালি মোকাবেলা করে ব্যর্থ তখন বঙ্গবন্ধুর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে কি বিএনপি? এরকম কিছু অবশ্যই না। রাজনৈতিক কারণে রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতি দমনের দুর্নীতির মামলা হয় এবং পরবর্তীতে ন্যায় বিচারের সাথে ওনারা খালাসও পান। তো এখন বেগম জিয়াকে কনভিক্ট করা হয়েছে এই জন্য এতিমের টাকা মেরে খেয়েছেন, আর বলছেন বিচার হয়েছে 409-এ, ঠিক আছে না? অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাক, তারপরে আপনারা বলেন, তারপরে আপনারা বলেন অ্যাপিলেট ডিভিশনে এই মামলার কাছে এই মামলা নিয়ে সার্টিফাইড কপি আসুক। আর এখন তো শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। সো আস্তে আস্তে আইনি প্রক্রিয়া, শুনেন, বিএনপির হারুন নবী খান সোহেলের বিরুদ্ধে 100টা মামলা, আলাল ভাইয়ের নামে 100টা মামলা, শহীদউদ্দিন চৌধুরীর নামে 100টা মামলা, ওনারা আইনি প্রক্রিয়ায় এই জামিন নিয়ে বের হয়ে আসছেন। বেগম খালেদা জিয়াও আইনি প্রক্রিয়ায় জামিন নিয়ে বের হয়ে আসবেন এবং মোকাবেলা করবেন। এই মামলায় উচ্চ আদালতে ওনারা 25 বার গিয়েছেন। উচ্চ আদালত তাদের জন্য নতুন কোনো বিষয় নেই। আমার কথা হলো যে একজন দুর্নীতি করবে এবং সেই দুর্নীতিকে রাজনৈতিক মোড়ক দিয়ে আমি উঁচু গলায় কথা বলবো, এই সংস্কৃতিটাই হলো আইনের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড়। আপনি 409-এর যে কথাগুলো বলা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে, সেই অ্যাকাউন্টে সিগনেচারই না, এটা হচ্ছে যে জ্ঞান পাবে। আমাদের কাগজপত্র দেখা, কাগজপত্র দেখেন, বৃহৎ দুইটি দল দেখেন, তারা তাদের মধ্যে কম্পিটিশনটা হয় এরকম যে কে অমুক দুর্নীতি করেছে অতএব আমিও করেছি, অমুক করেছে আমিও করব। অ্যাপিলে জাজমেন্টটা আসলেই তো আপনারা দেখতে পাবেন কোন এক্সিবিটে কি কাগজপত্র আছে, একটা কাগজপত্র নেই। আমার কথা হলো যে এই দেশে আমি সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে দুর্নীতিরই কোনো জায়গা থাকবে না। এই জায়গাটা তো আমরা যেতে পারছি না এই কারণেই যে আমরা যখন আইনের শাসনের কথা বলি তখন আমরা নিজেরাই আইনটাকে ভঙ্গ করি এবং আইনের শাসনের সঙ্গে রাজনীতিকে নিয়ে আসি। শুনেন, আরেকটা কথা বলি, দুর্নীতি দমন কমিশনের যখন ভাবা শুরু করি প্রথম, এবং আরেকটা কথা আমি বলবো, আমি বলিনি এই যে এখানে ভিআইপি কালচার নামে অনুসন্ধানকারী 11/6/2008-এ বলেছে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই। তারপরে অনুসন্ধানকারীকে বদলানো হয়েছে, তারপরে আসছে হারুনুর রশিদ সাহেব, উনি 25/6 দিয়েছেন যে প্রসিডিংস নিয়ে আমরা যে আলাদা না এগুলো তো এখন যেহেতু কনভিকশন হয়ে গেছে লোয়ার কোর্টে, এটা অ্যাপিলে যাবে, আইন অনুযায়ী এখনো তিনি দণ্ডিত, এবং এটা বিএনপি নেতারাও বুঝছেন। এবং আপনি হেডিং এ দেখেছেন যে মির্জা ফখরুল বলেছেন নির্বাচনকে টেনে নিয়ে এসেছেন। কিসের ভাই? আপনি নির্বাচনে ওনাকে ছাড়া যাবেন না। আমরা যে পয়েন্টটা তুলতে চাই, যেটা হাসান তারেক তুলছিল, আমি ওনাকে বলতে চাই, সেটা হচ্ছে এখন এটা তো একটা উদাহরণ তৈরি হলো। আপনি তাহলে এখন অন্যান্য যারা বড় বড় রাঘব বলরা বিভিন্ন দুর্নীতি আছে, আমি ওই কথাটাই বলার চেষ্টা করতেছিলাম। রাহুল, একটা জিনিস আপনি চিন্তা করেন ভাই, সব সময় তো বললে হবে না। এই যে হলমার্কের উদাহরণ দেওয়া হয়েছে, ডেস্টিনির উদাহরণ দেওয়া,
হলমার্কের জন্য, দুর্নীতির জন্য যারা দেয়, দুজনে এখনো পর্যন্ত জেলে। এবং বাকি যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে প্রত্যেকের বিরুদ্ধে জেলে। আপনার বেসিক ব্যাংকের ক্ষেত্রে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বাচ্চুকে আসামি করা হয়, এবং বাচ্চু আসামি হচ্ছে সময়ের ব্যাপার মাত্র। কারণ বাচ্চুকে ডেকে তাকেই আপনার যে প্রসেসটা ফলো করতে হয় দুর্নীতি দমন আইন অনুযায়ী, সে প্রসেসটা ফলো করা হয়েছে। এখন চার্জশিটের তার নাম আসবে। তো এখন যদি কাকে আপনার ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আমি মনে করি খালেদা জিয়ার এই রায়ের মাধ্যমে আমরা এমন একটা যুগে প্রবেশ করলাম যেখানে রাষ্ট্র থেকে বলে দেওয়া হচ্ছে আপনি যত বড়ই হন না কেন আইনের আওতা থেকে বাঁচার কোনো উপায় নাই। সেটা কি শুধু বেগম জিয়ার একার জন্য প্রযোজ্য হবে নাকি এটা সবার জন্য প্রযোজ্য হবে? যারা চালাচ্ছেন আমি তো মনে করি এটা সবার জন্য একটা সিগন্যাল। আওয়ামী লীগের যদি কেউ দুর্নীতিবাজ থেকে যায় তাহলে সেই সিগন্যালটা পায় না যে এইরকম দুর্নীতি করে কোনো পার পাওয়া যাবে না। কিন্তু ওই রিপোর্ট প্রকাশ পাচ্ছে না, রাজকোষাগার থেকে টাকা চুরি। আমি বলি সেই রিপোর্ট দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির রিপোর্ট কি আমরা দেখতে পেয়েছি? এখন চুরি তো রিভার্স হেইস্ট। আমরা কি দেখতে পাই? এটা হচ্ছে আওয়ামী লীগের কেউ চুরি করেছে না, এবং না যেই করুক রিপোর্ট কি বের হয়েছে? না, রিপোর্ট বের হওয়াটা দিস না। হবে না, কেন বের হবে না? তোমাকে বাংলাদেশ রিপোর্ট বের হচ্ছে না, অর্থমন্ত্রী স্বয়ং নিজে বলতেছে পুকুর চুরি হয় না, সাগর চুরি হয়েছে। সব সময় বলতে থাকলে এগুলো কি হচ্ছে? দ্যাটস ডিফারেন্ট কেস। আমাদের দেশে What you got to learn and understand and learn what the others are trying to say. Of course not. Keep on shouting. It's not about This is not how you actually are. It's not about shouting. When you are bringing an allegation, you got to clarify that. শুনেন, আপনার যখন keep on talking without listening to me. Please try to listen to me. বলেন। Let me finish, then I will not interfere what you are talking. And then- You have brought an allegation যে হাইস্টের রিপোর্টটা দেওয়া হয় না। What are you trying to indicate that? হাইস্টের ইন্ডিকেশন দেওয়া হয় না দেখে কি হাইস্টের পিছনে আওয়ামী লীগের কেউ জড়িত, সরকারের কেউ জড়িত? As far as highest is concerned, government has taken the decision যে যারা যারা জড়িত আছে, this is a criminal offense under ICT Act. ICT একটা এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে বাংলাদেশের কারো পর্যন্ত এখনো জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণে টাকাটা উদ্ধারের জন্য নিউ ইয়র্কে মামলা করার কথা বলা হচ্ছে। When you are bringing an allegation, please try to understand that there has to be a minimum logic. ফিলিপাইনের ইউএস আমাদের সঙ্গে টেলিফোনে গভর্নমেন্ট আলোচনার সঙ্গে যোগ দিয়েছেন সুচিন্তা ফাউন্ডেশনের মোহাম্মদ আরাফাত। জনাব আরাফাত, আপনার কি বক্তব্য আছে সেটা বলতে পারেন আপনি। না, আমি আলোচনাটা শুনছিলাম। আমি এক ভদ্রলোক, আমি নামটা সরি খেয়াল করিনি, বিএনপির পক্ষ থেকে যিনি কথা বলছেন, একজন লয়ার, ব্যারিস্টার সৈয়দ রিয়াজ কবির। হ্যাঁ, সরি ফর দিস। উনি একটা ভুল তথ্য দিলেন, আমি এটা কিন্তু চ্যালেঞ্জ করার জন্য ফোনটা করলাম। উনি বললেন যে বেগম খালেদা জিয়ার এই মামলা ইনভেস্টিগেশনের সময় প্রথম যিনি ইনভেস্টিগেটর আইও নূর মোহাম্মদ, উনি নাকি রিপোর্ট দিয়েছেন, যে রিপোর্টে বলেছেন খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই। এটা একটি ডাহা অসত্য কথা। সেই রিপোর্টে উনি বলেছেন যেহেতু উনি দুদক নিযুক্ত আইও ছিলেন এবং তাদের 30 কার্য দিবসের মধ্যে এই ইনভেস্টিগেশন শেষ করতে হয়, উনি এই 30 কার্য দিবসের মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে নথি জোগাড় করতে পারেননি, যথেষ্ট নথি, যে কারণে উনি বলেছেন খালেদা জিয়ার ব্যাপারে কোনো মতামত দেওয়া গেল না। তো খালেদা জিয়ার ব্যাপারে মতামত দেওয়া গেল না আর সম্পৃক্ততা নাই, এ দুটো কিন্তু অনেক পার্থক্য। এবং এই সম্পৃক্ত নাই এই কথাটি বিএনপির তরফ থেকে সকল নেতারা বলে যাচ্ছেন, এই অসত্য কথা। একজন লয়ারের কাছ থেকে আমরা লিগ্যাল পয়েন্টে আর্গুমেন্ট এক্সপেক্ট করি, একটা দলকে ডিফেন্ড, আমিও কিন্তু একটা দলকে সাপোর্ট করি এবং আমার কিন্তু একটা পক্ষ আছে, কিন্তু এভাবে অসত্য কথা, মিথ্যা কথা এবং ডিফেন্ড করার জন্য এইভাবে জাতিকে বিভ্রান্ত করা খুবই অন্যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি এটার একটু রিপ্লাই দিতে চাই। এটা অসত্য কথা না, এটা মিথ্যা কথা না। সার্টিফাইড কপি পাওয়া গেলেই এটার দেখা যাবে যে এখানে কি অবস্থায় আছে। এখানে এটা কমপ্লিটলি ডকুমেন্টেড একটা কথা। কিন্তু রিপোর্ট দেওয়া গেল না আর না না না, কাগজই পায় নাই, তার মানে কি আইনে কাগজই পায় নাই। এবং আমি তো বললাম যে সোনালী ব্যাংকের কাছে যখন কাগজ চাওয়া হয়েছে, সোনালী ব্যাংক বলছে সেই কাগজ খুঁজে পাচ্ছে না। এক্সকিউজ মি, আইনে ল এবং ফ্যাক্ট বলে দুটি আলাদা আলাদা ভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে এবং আপনার লয়ের বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট। মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু ফ্যাক্ট কখনো মিথ্যা বলে না। ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার সৈয়দ রিয়াজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের যার যার যুক্তি থেকে এবং কনভিকশন মানে বিশ্বাসের জায়গা থেকে কথা বলেছেন এবং আপনারা আপনার অবস্থান ব্যক্ত করার চেষ্টা করছেন। আমরাও যে কথা দিয়ে শুরু করছি সেই কথা দিয়ে শেষ করতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো কিনা আমাদেরকে এইটা এক্সামাইন করতে হবে, যে এটা আসলেই যে দণ্ড দেওয়া হলো সেটা ন্যায় বিচার কিন্তু হলো কিনা। সেটা হয়তো এক্ষুনি বোঝা যাবে না, আপাতত কোর্টের রায় মনে হচ্ছে, কিন্তু সময় বলে দেবে কোনটা ন্যায় বিচার কোনটা অন্যায় বিচার। আমরা প্রত্যাশা করি যে প্রত্যেক ন্যায় বিচার জয়যুক্ত হবে এবং অন্যায় বিচার সবসময় পরাজিত হবে এবং ন্যায় বিচারের সঙ্গে যারা যুক্ত থাকবেন
তারাই জাতিকে এগিয়ে নেবেন, এবং অন্যায় বিচারের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের দ্বারা আমরা কোনো ভালো কিছু আশা করি না। আমরা সবার কাছ থেকে, রাজনৈতিক পক্ষের কাছ থেকে আশা করব তারা রাজনীতি এবং বিচারকে এক করে ফেলে দেশের যেন ক্ষতি না করেন, তারা যেন বিচারকে বিচারের মতো চলতে দেন এবং অবশ্যই ন্যায় বিচারের জন্য লড়াই তারা চালিয়ে যান। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।